রাজ্য জানে এটা সমাধান একটাই, মেধা তালিকায় যোগ্য অযোগ্য বের করা। যোগ্য অযোগ্য সেগ্রিগেট করলে তৃণমূল কংগ্রেস দলটা থাকতো না, মমতা ব্যানার্জি জানে। এত দামি দামি উকিল অযোগ্যরা নিতে পারে না। আপনার কাছে টাকা থাকলেই আপনি সুপ্রিম কোর্টে কোন উকিল ভালো সাবাল করবে আপনি জানতে পারবেন না, যদি না এদের পিছনে বড় মাথা থাকে। এদের পিছনে নবান্নের 14 তলার সরাসরি মদত আছে। রাজ্যের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বোর্ড আর রেকমেন্ডেড অথরিটি এসএসসি, এরা আর্টিকেল 12B, এরাই পারে তোমাদের চাকরি বাঁচাতে। আমরা যেমনটা এর আগেও দেখেছিলাম, একাধিক বৈঠক আমরা দেখেছিলাম। আজকের বৈঠকও ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। 4:30-র মধ্যে তারা চাকরিহারারা কী করবেন সেটা জানাবেন একেবারে প্রেস মিট করে। কিন্তু প্রশ্নটা উঠছে, এই বৈঠকেও কি কোনো সুরাহা মিলবে? তাদের দাবি তো একটাই, তারা নতুন পরীক্ষা দেবে না। দেখো, রাজ্য সরকার এদেরকে কোনো সুরাহা রিলিফ দিতে পারবে না। রাজ্য রিলিফ দিতে পারত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বা প্রত্যেকটা স্তরের বেঞ্চের যখন মামলাগুলো উঠেছে, মাননীয় বিচারপতি কিংবা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাননীয় ফিরদৌস শামীম, সুদীপ্ত সেনগুপ্তর থেকে শুরু করে বিক্রম চ্যাটার্জিরা যখন বার বলেছে এদেরকে, রাজ্য সরকারকে অ্যাপিল করেছে আপনারা মেধা তালিকা জমা দিন, দেয়নি। রাজ্য মেধা তালিকাকে প্রতিদিন সাপ্রেস করেছে, প্রত্যেকটা স্তরে সাপ্রেস করে 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 ইচ্ছাকৃত জটিলতা তৈরি করে এমন জায়গায় নিয়ে গেছে যে আজকে সুপ্রিম কোর্ট যখন রায়টা দিল, তারপরেও এদের চাকরিটা থাকতে পারত। তারপরেও সুযোগ ছিল মাননীয় সুপ্রিম কোর্টকে তার পিটিশনে রিভিউ করতে বাধ্য করা কিংবা স্যাটিসফাই করা যে এই নিন আমাদের কাছে সেগ্রিগেট লিস্ট আছে, মেধা তালিকা আছে, আপনারা মেধা তালিকার ভিত্তিতে একটা অথেন্টিক কাজ করুন। কিন্তু তারা করেনি। আপনি খেয়াল করুন রাজ্য কেন আমি বলছি বারবার ইচ্ছাকৃতভাবে ওদেরকে কোণঠাসা করেছে, কারণ রাজ্য জানে এটা সমাধান একটাই, মেধা তালিকায় যোগ্য অযোগ্য বের করা। যোগ্য অযোগ্য সেগ্রিগেট করলে তৃণমূল কংগ্রেস দলটা থাকতো না, মমতা ব্যানার্জি জানে। তবে তৃণমূল কংগ্রেস উঠে যাবে, কারণ এই 26,000 চাকরি যারা চলে গেল তাদের একটা অংশের থেকে তৃণমূলের নেতারা মোটা টাকা নিয়েছে সেন্ট্রালাইজ প্রসেসে। এবং আমি বলছি এরা কিন্তু বিক্ষিপ্তভাবে নেয়নি, এটা উচ্চ নেতৃত্বের কে কনফিডেন্সে নিয়ে টাকাটা নিয়েছে বলেই মমতা ব্যানার্জি তার ক্যাবিনেটের এদের এই দুর্নীতিগ্রস্ত চাকরি যারা কিনেছে, জিরো পে চাকরি, র্যাঙ্ক জাম করে চাকরি, কিংবা এই যে তোমার প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি, এই চাকরিগুলো আলু পটল ঝিঙ্গের মতন চুরি বিক্রি হয়েছে। তৃণমূলের এন্টায়ার স্ট্রাকচারে উঁচু থেকে নিচু লেভেলের একটা সংগঠিত প্রি প্ল্যান দুর্নীতির ফলে তার জন্যই মমতা ব্যানার্জি ক্যাবিনেটের মিটিং ডেকে সুপার নিউমেরিক নামক বেআইনি পোস্টার তৈরি করে এদের চাকরিটা বাঁচাতে চেয়েছিল, কারণ এই টাকার ভাগটা তারাও যে পেয়েছে। ফলত এই সেগ্রিগেট লিস্টটা মমতা ব্যানার্জি তার বা তৃণমূল কংগ্রেস তার সরকার এডুকেশন ডিপার্টমেন্ট দেবে না, থাকলেও দেবে না। আমি জানি দায়িত্ব নিয়ে আছে, কারণ আরটিআই মাঝে মধ্যেই এই বিভিন্ন আরটিআই ক্যান্ডিডেটদের কিন্তু ওএমআর শিটের প্রত্যয় দিয়েছে, আমরা জানি। বের করলে তৃণমূল দলের নেতারা গ্রামেগঞ্জে যে টাকাটা চুরি করেছে না পয়সার বিনিময়ে, তাদের বেঁধে বেঁধে পেটাবে। একটা পশ্চিমবঙ্গের গাছ ফাঁকা পাবেন না তৃণমূল নেতাদের যেখানে বেঁধে পেটানো হয়নি। এটা শুনুন, এটা অযোগ্যরা করছে না, এত দামি দামি উকিল অযোগ্যরা নিতে পারে না। আপনার কাছে টাকা থাকলেই আপনি সুপ্রিম কোর্টে কোন উকিল ভালো সাবাল করবে আপনি জানতে পারবেন না, যদি না এদের পিছনে বড় মাথা থাকে। এদের পিছনে নবান্নের 14 তলার সরাসরি মদত আছে, তাই এদেরকে দিয়ে শেষ রক্ষা করানোর চেষ্টা চলছে। যদি না হয় যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে সবার চাকরিটা চলে যাক, মমতা ব্যানার্জি চায়। তাই দেখবেন যেখানে রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন দাখিল করার কথা ছিল, সেখানে মমতা ব্যানার্জি কী করলো, সেখানে গিয়ে সন্তর্পণে এইটাকে পুরো মেনে নিয়ে ব্যাপারটাকে পুরো জটিল করে দিয়ে এদের চাকরিটাকে কনফার্ম এদের চাকরি যেন সিলমোহর পড়ে যায়, চলে গেল। এটার জন্য ওরা করলো MA অ্যাপ্লিকেশনটা করলো, আগে মডিফিকেশন অ্যাপ্লিকেশন। অর্থাৎ হুজুর
সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করলেন, আন্ডারটেকিং দিলেন, হুজুর আপনার সব কিছু মেনে নিলাম, শিক্ষাটা যতদিন না রিক্রুটমেন্ট হচ্ছে হুজুর স্কুলগুলো উঠে যাবে, আমরা তো না দেবে 31শে মের মধ্যে আর বিজ্ঞপ্তিও দেবে। হুজুরকে কাছে আন্ডারটেকিং দিয়ে এসছেন, নাহলে হুজুর বলেই দিয়েছে আন্ডারটেকিংয়ে শর্ত অনুযায়ী যদি আপনারা রিক্রুটমেন্ট না করেন তাহলে আপনাদের এই পুরো প্রক্রিয়ায় যে রিলিফটা আমরা দিলাম, যে রিলিফটা আপাতত আপনাদের মুখের দিকে তাকিয়ে শিক্ষার স্বার্থে দেওয়া হলো, সেটা 31শে মার্চের মধ্যে আপনার 31শে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট করতে হবে, সেটা উঠে যাবে। অর্থাৎ এই সরকার ভালো করে কিন্তু লিখিত দিয়ে এসছে, কার্যত মেনে নিয়েছে। তাহলে আজকে গিয়ে যে রিভিউ পিটিশনটা করা হলো এটা জাস্ট লোক দেখানো। মমতা ব্যানার্জি ভালো করেই জানে এর মাধ্যমে এদের চাকরিটা যেমন চলে গেল, অযোগ্যদের কাছেও এই বার্তা দেওয়া গেল যে দেখো দেখো তোমরা তো কিছুই লেখোনি, টাকার বিনিময়ে চাকরি পেয়েছো, ফলে তোমাদের জন্য যোগ্য যারা যারা পুরো লিখেছে, যারা সবটা লিখে চলে এসছে, তাদের চাকরিটাও কিন্তু চলে গেল। ফলে আমি পরিষ্কার বলছি আপনাকে যে এখানে কিন্তু মমতা ব্যানার্জি এদের বিভ্রান্ত করছে। আপনি খেয়াল করুন মমতা ব্যানার্জি কী বলেছিল, আমার কাছে কারো চাকরি যাবে না, কারো বেতন বন্ধ হবে না, সুপ্রিম কোর্টের রায় মানি না, আমার কাছে ABCD প্ল্যান আছে, ঠিক আছে, পরে অযোগ্যদেরটা ভেবে দেখবো। এই যে কথাগুলো বলছে আমরা তখনই কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিলাম। এই যে ABCD প্ল্যান, মমতা ব্যানার্জির ABCD প্ল্যান সম্পর্কে রাজ্যবাসী জানে যে তিনি কি করতে পারেন। অচিরেই আমরা দেখলাম প্ল্যান A হয়ে গেল, ছেলে এই যোগ্য শিক্ষকদের বুকে লাথি পিঠে লাঠি, রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে কেস দেওয়া। B প্ল্যান দেখলাম ধর্ণা মঞ্চে হামলা। C প্ল্যান দেখলাম সন্তর্পণে এদের কথা না ভেবে সুন্দরভাবে গ্রুপ C অ্যান্ড গ্রুপ ডিদের ভাতা দিয়ে দেওয়া, ভাতাশ্রী করে দেওয়া হলো। আর গ্রুপ ডি কি দেখলাম, এখন মমতা ব্যানার্জি বলছে লক্ষণ রেখা চিনুন, লক্ষণ রেখা বুঝে আন্দোলন করুন। আচ্ছা কে বলছে বলুন তো লক্ষণ রেখা বুঝে? যিনি নিজে যখন বিরোধী ছিলেন লক্ষণ রেখা বস্তুটি যিনি বুঝতেন না, যিনি বিধানসভা ভাঙচুর করেছিলেন সন্তর্পণে, যিনি একটার পরে একটা বিধ্বংসী আন্দোলন করেছেন, 26 দিন অনশনের নাম করে একদম দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে কার্যত বন্ধ করে কোটি কোটি মানুষের জীবন জীবিকায় যিনি পদাঘাত করেছিল, তিনি এখন লক্ষণ রেখার নাম করে দেখাতে চাইছেন যে আন্দোলনটা আমার মতো করে করো। অর্থাৎ সরকার কিন্তু ইতিমধ্যেই এদের থেকে হাত গুটিয়ে নিয়েছে। আর সরকার যদি এদের সম্পর্কে ভাবতও না, সরকারের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা ছিল তার ক্যাবিনেটকে বাঁচানো অ্যান্ড রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু লাইভলিহুড পক্ষে সওয়াল করা কাদের? অযোগ্য যারা টাকা দিয়েছে, শূন্য পেয়ে যারা 53 হয়েছে, র্যাঙ্ক জাম্প করেছে, পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য। ফলে এই সরকার কিন্তু আখিরে এদের কথা ভেবেছে, এই যোগ্যদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাকে বলছি বিকাশবাবু লোক দেখানো, আপনি কিছুদিন আগে গিয়ে MA ফাইল করলেন, কি মডিফিকেশন অ্যাপ্লিকেশন, হুজুর আপনার কথা মেনে নিলাম, আপনি শুধু আমাকে কিছু টাইম দিন, কি না আমরা যাতে রিক্রুটমেন্টটা করতে অ্যাড বের করি ডিসেম্বর অবধি, ডিসেম্বর 31 তারিখ অবধি, অর্থাৎ বছরের শেষ দিন অবধি এদেরকে রাখুন, অর্থাৎ এদেরকে ডেপুটেশনে রাখুন, অর্থাৎ এদের ঠিকে শ্রমিক হিসাবে রাখুন। যাদের রাখতে পারিনি তাদেরকে উনি ভাতাশ্রী করে দিলেন, সেটাও মামলা হয়েছে, সেটাও হেরে যাবে, আমি আপনাকে পরিষ্কার বলছি, কারণ কোর্ট কন্টেম্প্ট হয়ে যাবে। আমি এই সরকার সম্পর্কে তোমার চ্যানেলের মাধ্যমে বারবার, তোমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল বা মূল চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বলেছি, এই চাকরি বাঁচানোর একটাই রাস্তা, যোগ্য অযোগ্যদের তালিকাকে প্রকাশ করুন। বিকাশবাবুও বারবার বলেছেন, ফিরদৌস শামীম বলেছেন, আমি নিজে SSC থেকে চাকরি পাওয়া, বামফ্রন্টের সময় চাকরি পাওয়ার ফলে আমার একটা এদের প্রতি আবেগ জড়িত, আমি এদের খুঁটিনাটি জিনিসগুলো জানি, ডে টু ডে প্রত্যেকটা অবজারভেশন, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারগুলো খুঁটিনাটি নখদর্পণে। আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বলছি, রাজ্যের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি বোর্ড আর রেকমেন্ডেড অথরিটি SSC, এরা আর্টিকেল 12B, এরাই পারে তোমাদের চাকরি বাঁচাতে। এরা যখন কারচুপি করেছে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য, একটার পর একটা মিথ্যা আশ্রয় নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে ভর্ৎসিত হয়েছে, এবং
মিসগাইড করতে করতে এমন সিচুয়েশন তৈরি করতে বাধ্য করেছে যাতে সুপ্রিম কোর্ট বা তাদের হাইকোর্ট তোমাদের চাকরিটা রাখতে আর কোনোভাবেই তারা সমর্থ হয়নি। কারণ ভারতবর্ষের এভিডেন্স অ্যাক্ট 65B এর অনুযায়ী সিবিআই যে স্ক্যানটেক থেকে ডেটা 9,500 পেয়েছিল সেটা চ্যালেঞ্জ করেছিল এই সরকার এই 9,500 দিয়ে পিছন দরজা দিয়ে, ফলে সেটাও স্ট্যান্ড করানো যায়নি যে ওটাই শুধু ভুয়ো। ওরও ব্যাপারটা ধোঁয়াশা তৈরি করেছে রাজ্য যাতে সবার চাকরিটা চলে যায়, কারণ তাদের চিন্তাটা তাদের ক্যাবিনেটকে বাঁচানো আর যারা টাকার বিনিময়ে চাকরিটা কিনেছে তাদের। কিন্তু রাজ্যের পক্ষ থেকে তো বারংবার বলা হচ্ছে সরকার চাকরি দিচ্ছে, আইনজীবীরা চাকরি খাচ্ছে। তাই মমতা ব্যানার্জির সম্পর্কে বা তার দল সম্পর্কে আমি বলছি যে দেখুন, আমি বিজ্ঞানের ছাত্র, আমি জেনেটিক্যাল লায়ার, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পর্কে বা টেরিফিক লায়ারের শব্দগুচ্ছগুলো ব্যবহার করব না, কিন্তু এই কথাগুলো যে মিথ্যে জনগণ তো এখন বুঝে গেছে, জনগণের কাছে পরিষ্কার। আমি পরিষ্কার তোমায় বলছি, 46টা দপ্তর ক্যাবিনেট চলে রাজ্যের মুখ্যমন্ত্রীর আন্ডারে, তার মন্ত্রিসভায় 46টা দুর্নীতিগ্রস্ত। খাদ্যমন্ত্রক জেলে, শিক্ষা জেলে, আচ্ছা তা তোমার স্বাস্থ্য জেলে, মূল মানুষের মৌলিক অধিকার যে জায়গাগুলো সেগুলো সব জেলে। কেন্দ্রের আজকে রিপোর্ট বেরিয়েছে, স্কুল শূন্য, ছাত্র শূন্য স্কুলের সংখ্যা ভারতবর্ষের সবচেয়ে 1 নম্বর স্থান দখল করেছে বাংলা। এটা কত বড় গর্বের বলো তো রাজ্যের মুখ্যমন্ত্রীর। তারপরেও মুখ্যমন্ত্রীকে বলতে হয় দার্জিলিং হাসছে, পাহাড় হাসছে, কলকাতা হাসছে, লন্ডন হয়ে গেছে, দীঘা নাকি গোয়া হয়ে গেছে, অথচ আমরা জানি দীঘা গয়া হয়ে গেছে। আর পাহাড় যেটা হাসার কথা বলছে সেই হাসা চাপা কান্নায় ধামাচাপা পড়ে গেছে তথাকথিত হাসির উদ্বেগ। আর তুমি কলকাতা লন্ডন, সে তো তুমি রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখেই আসলে, সামান্য ব্যাংক টয়লেট করার মতন বৃষ্টি হয়েছে, তাতেই তোমাকে উন্নয়নের স্রোতে গা ভাসিয়ে পা ডুবিয়ে তোমাকে হাতড়ে হেরিটেজ A1 হেরিটেজ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ইন্টারভিউ নিতে আসতে হচ্ছে। এটাই আমাদের উন্নয়ন। ফলে এই উন্নয়নকে অবশ্য বিরোধীরা চুন্নয়ন বলেই ডাকে মাঝে মধ্যে। এই উন্নয়ন বা চুন্নয়ন এদের মাধ্যমেই আমাদের চলতে হবে যতদিন নাই সরকারকে পরিবর্তন করা যায়। তবে এইটুক বলে দেই, কোনো আইনজীবী চাকরি বাতিল করেনি। তারা পৃথিবীতে, ভারতবর্ষে বাংলার মানুষদের দেখিয়েছে দিনের আলোয় ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জনরা, এই সরকার কত বড় চোরেদের সরকার, চোরের নামান্তর। এটা দুঃখটা কোথায় জানো, সরকার চলে কিছু লোকের ভোটে, সব বাঙালি যেমন কোনো একটা সরকার গঠনে পশ্চিমবঙ্গে অংশগ্রহণ করে না, কিন্তু চোরের নামটা, ভাগিদারটা সব বাঙালিকে হতে হয়। অন্য রাজ্যে গেলে আমাদের শুনতে হয় বাঙ্গাল সে আয়ে হো, বাঙালি তো চোর হে। এইটা কিন্তু আমাদের তকমায়, কপালে, ললাটে লেখা হয়ে গেছে। আমরা জানি না এই অভিশাপ থেকে আমরা কবে বেরোতে পারবো।